আসসালামু আলাইকুম। আমি মাহফুজা ইয়াসমিন, প্রভাষক আলী আহমদ স্কুল অ্যান্ড কলেজ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে বাংলা প্রথম পত্র ক্লাস ষষ্ঠ শ্রেণীর তোমাদের আজকে আমি সততার পুরস্কার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আজকে তোমাদের সততার পুরস্কারে লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, সততার পুরস্কার এবং মিনু, গদ্য থেকে সততার পুরস্কার এবং মিনু, এবং পদ্য থেকেও জন্মভূমি, আরও একটা তোমরা সিলেবাস থেকে দেখে নিও। এটা হচ্ছে প্রথম পর্যায়ে মূল্যায়ন পরীক্ষায় তোমাদের আছে। তো গদ্যটা সততার পুরস্কার প্রথম গদ্য, এবং মিনু অন্য একজন শিক্ষক তোমাদের ওই বিষয়ে ক্লাস নেবেন এবং ওই বিষয়ে আর একটা ভিডিও তোমরা পাবে। আমি সততার পুরস্কার নিয়ে আলোচনা করব। সততার পুরস্কার লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। সবার প্রথমে যে গল্পটা তুমি পড়তে যাচ্ছ, যে গদ্য বা পদ্য তোমরা পড়তে যাচ্ছ, গদ্যের নামের বানান সঠিকভাবে তোমরা লেখা শিখবে, ঠিক আছে? এবং লেখক বা কবি যিনি আছেন তার নামের বানান শুদ্ধভাবে, স্পেলিংটা তোমরা নামের বানানটা সুন্দর করে তোমরা শিখে নেবে, ঠিক আছে? মুহাম্মদ শহীদুল্লাহ হচ্ছেন সততার পুরস্কার গল্পের লেখক। আচ্ছা, মুহাম্মদ শহীদুল্লাহ হলেন একজন বহু ভাষাবিদ। উনি একজন কি? বহু ভাষাবিদ। উনি একজন বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে খ্যাত। বহু ভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে উনি খ্যাত, ঠিক আছে? তাহলে সততার পুরস্কারের লেখককে মুহাম্মদ শহীদুল্লাহ, এবং ইনি বহু ভাষাবিদ। বহু ভাষাবিদ কথাটার মানে কি? যিনি অনেকগুলো ভাষা নিয়ে যিনি অনেক বেশি গবেষণা করেন তাকে ভাষাবিদ বলা হয়, এবং অনেকগুলো ভাষা নিয়ে যিনি গবেষণা করেন তাকে বহু ভাষাবিদ বলা হয়। এবং যিনি পণ্ডিত মানে কি? যে বিষয়ে অনেক গভীর জ্ঞান যার আছে, কোনো বিষয়ে গভীর জ্ঞান যার আছে তাকে পণ্ডিত বলা হয়। তাহলে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হচ্ছেন সততার পুরস্কার গল্পের লেখক, যিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। আচ্ছা, এবার দেখব তার জন্ম, ঠিক আছে? উনি জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন। 1885 খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করেছেন, এবং তার জন্মস্থান হচ্ছে, তোমরা কিন্তু যে কোনো লেখকের জন্ম তারিখের সাথে কোন গ্রাম, কোন জেলা সবকিছু ভাগ মতো মুখস্থ করে নিবে, ঠিক আছে? ভারতের পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার, 24 পরগনা জেলা পেয়ারা গ্রাম, ঠিক আছে? তাহলে মোহাম্মদ শহীদুল্লাহ লেখক, যিনি বহু ভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত, যার জন্ম হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে, ঠিক আছে? এতটুকু হচ্ছে তার জন্ম সম্পর্কিত তথ্য। এবার তার শিক্ষা, 2 নম্বরে আমরা শিখব শিক্ষা। এতটুকুকে আমি যদি একটু বক্স করি, এই দেখো, ঠিক আছে? তার জন্ম। এবার আমরা তার শিক্ষা নিয়ে কথা বলবো। তোমরা যে কোনো তথ্য যখন এরকম পয়েন্ট করে করে নিজেদের নোট করে করে পড়বে নিজেদের মতো করে, তখন দেখবে অনেক বেশি সেটা কার্যকরী হবে শিক্ষাটা। তোমরা মনে রাখবে, অনেক দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে এবং শেখাটাও তোমাদের সহজ হবে, ঠিক আছে? 1910 সালে, 1910 তার শিক্ষা জীবনকে আমি 3টা ভাগে ভাগ করে তোমাদেরকে দেখাচ্ছি। 1910 সালে তিনি সংস্কৃতে
সংস্কৃতে সংস্কৃত মানে কি? বাংলা যেমন একটা ভাষা, সংস্কৃত তেমন একটা ভাষা, তাই তো? সংস্কৃতে বিএ অনার্স পাশ করেছে 1910 সালে। সংস্কৃতে বিএ অনার্স কোথা থেকে? কলকাতা সিটি কলেজ। কলকাতা সিটি কলেজ, ঠিক আছে? কলকাতা সিটি কলেজ থেকে। এটা হচ্ছে তার প্রথম শিক্ষার যে প্রথম অংশটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ওই শিক্ষার অংশটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে 1910 সালে উনি সংস্কৃতে বিএ অনার্স করেছেন কলকাতা সিটি কলেজ থেকে। এবার দ্বিতীয় অংশটা কি? 1912 সালে উনি কোথায়? উনি ভাষা সংক্রান্ত বিষয়ে নিয়ে সে বরাবরই পড়াশোনা করতে আগ্রহী ছিলেন। উনি ভাষাতত্ত্বে এমএ করেছেন। ভাষাতত্ত্বে এমএ, তিনি ভাষাতত্ত্বে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, হ্যাঁ, ঠিক আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি 1912 সালে ভাষাতত্ত্বে এমএ করেছেন। এবার আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে, ওই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন ভাষাতত্ত্বের প্রথম ছাত্র। কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন কি? ভাষাতত্ত্বের প্রথম ছাত্র। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্র ছিলেন। আচ্ছা, এরপরে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি উনি লাভ করেছিলেন। কোথা থেকে? এরপরে তার পড়াটাকে আমি ভাগ করেছি, উনি একটা ডিগ্রি অর্জন করেছেন একদম উচ্চ শিক্ষার জন্য। এই ডিগ্রিটা নেওয়া হয়, আমরা অনেকের নামের প্রথমে দেখবে বলে ডক্টর, ওনার নাম কিন্তু বলা হয় সাধারণত সম্মান দিয়ে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর কথাটা মানে এই যে ডাক্তার, আপনার যার কাছে ওষুধ হলে যাই সেই ডাক্তার নয় কিন্তু বাবা। আমার প্রিয় শিক্ষার্থীরা, এই ডক্টর কথাটার মানে হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি। হ্যাঁ, এই ডক্টর অফ লিটারেচার, পড়াশোনার উপরে এই ডিগ্রিটা যদি কেউ নেয় তাহলে তার নামের প্রথমে ডক্টর বলা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছে? এই ডাক্তার কিন্তু, এই ডক্টর মানে কিন্তু এই সাধারণ যে ডক্টর আমরা দেখাই সেটা না। হ্যাঁ, ডক্টর অফ লিটারেচার, ডক্টর অফ লিটারেচার ডিগ্রি উনি লাভ করেছেন। ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেছেন কোথা থেকে? প্যারিসে। কোথা থেকে করেছেন? প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। ঠিক আছে? তাহলে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেছেন, এই জন্য তার নামের প্রথমে আমরা এই ডক্টর কথাটা বলি। হ্যাঁ, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। হ্যাঁ, না বললেও হয়, সম্মান দিয়ে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ বলা হয়। আচ্ছা, তাহলে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করে, হ্যাঁ, লাভ করে প্যারিসে সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে? তাহলে আমরা এই দুটো অংশ দেখলাম যে তার জন্ম এবং শিক্ষা। হ্যাঁ, তার জন্ম এবং শিক্ষা এরকম করে তোমরা চার্ট করে পড়বে, তাহলে খুব সহজেই তোমাদের দেখবে বিষয়গুলো মনে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সততার পুরস্কার গল্পের লেখক, যিনি বহুভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত, যার জন্ম 1885 খ্রিস্টাব্দে। কোথায়? ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। এবং তার শিক্ষাগত যোগ্যতা যদি আমরা, উনি তো স্কুল জীবনেও পড়েছেন, কিন্তু তোমাদের বইয়ে ক্লাস 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকে
তোমাদের এই অংশটা তোমাদের ওনার উচ্চশিক্ষা বিষয়ে আলোচনাটা আছে। হ্যাঁ, তো এতটুকু জানলেই আপাতত যথেষ্ট যে উনি 1910 সালে সংস্কৃত ভাষায় বিএ অনার্স করেছেন কলকাতা সিটি কলেজ থেকে, এবং 1912 সালে ভাষাতত্ত্বে এমএ করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে ভাষাতত্ত্বের উনি প্রথম ছাত্র ছিলেন। আচ্ছা, ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করেছেন উনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এতটুকু অংশ তোমাদের পড়তে পড়তেই মুখস্থ হয়ে গিয়েছে। তোমরা এভাবেই সুন্দর করে চার্ট করে পড়বে। এরপর আমরা তার পেশাগত শিক্ষাটা দেখব, ঠিক আছে? আচ্ছা, এতটুকু আমি মুছে দিচ্ছি, তোমরা চাইলে তুলে নিতে পারো। আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা চাইলে এটা এভাবে সুন্দর করে তুলে নিতে পারো। হ্যাঁ, আচ্ছা, এটা তো তোমাদের ভিডিও যাচ্ছে, তোমরা পরে দেখেও তুলে নিতে পারবে। তো আমি এতটুকু অংশ মুছে দিই। হ্যাঁ, এরপর আমরা তার পেশার কি ছিল সেটা দেখব। আচ্ছা, মুহম্মদ শহীদুল্লাহ পেশা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে পেশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এর সাথে প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এই দুটো বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করতেন। হ্যাঁ, যারা কলেজে পড়ায় তাদেরকে অধ্যাপক বলে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে পড়ায় যারা তাদেরকে অধ্যাপক বলে। অধ্যাপকরা অধ্যাপনা পড়ান, ঠিক আছে? তাহলে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করতেন। হ্যাঁ, অধ্যাপনা করেন, ঠিক আছে? বাংলা বিভাগে অধ্যাপনা করেন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে উনি কি কি রচনা লিখেছেন, গল্প বা কি ধরনের লেখাগুলো উনি লিখেছেন সেটা সম্পর্কে জানবে। তোমাদের বইয়ে দেওয়া আছে, তারপর আমি সুন্দর করে তোমাদের সুবিধার জন্য একটু লিখে দিচ্ছি চার্ট করে, যাতে তোমরা সহজে এগুলো মুখস্থ করতে পারো। চতুর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে, চতুর্থ যে অংশটা সেটা হচ্ছে ওনার রচনা সামগ্রী। হ্যাঁ, কি কি লিখেছেন? রচনা লিখেছেন উনি ছোটদের জন্য লিখেছেন কয়েকটি রচনা, অনেকগুলো রচনাই, বেশ কয়েকটি রচনাই উনি লিখেছেন ছোটদের জন্য। তার লেখা ছোটদের জন্য লেখা উল্লেখযোগ্য দুটি রচনা হলো, এখানে দুটির কথা আমি বলছি। একটি হলো তোমাদের বইয়ে যে দুটির নাম দেওয়া আছে, শেষ নবীর সন্ধানে, এটা একটা। আর দ্বিতীয়টি দেওয়া আছে গল্প একটি কথা তোমাদের বলছি, তোমরা কিন্তু বানানের বিষয়ে খুবই সতর্ক হবে। যখন বাংলা বা অন্য যে কোনো বিষয় নিয়ে যখন তোমরা লিখবে, লেখায় তোমাদের বানান নিয়ে তোমরা অনেক বেশি সতর্ক হতে হবে। হ্যাঁ, বানান যেন তোমাদের শুদ্ধ হয়। শুদ্ধ বানানটা কিছুদিন আগে আমাদের 21শে ফেব্রুয়ারি গেল, আমাদের কিন্তু শুদ্ধ বানান জানা খুবই জরুরি। হ্যাঁ, শুদ্ধভাবে লিখতে হবে। আচ্ছা, তাহলে মঞ্জুরি, দেখো আমি বানানটা কি করে লিখছি, হ্যাঁ, মঞ্জুরি, কিন্তু মাত্রা হবে না। হ্যাঁ, মাত্রা হবে না, এটা মাত্রা হবে না, এটা নিয়ম। হ্যাঁ, নিয়ম,
মঞ্জুরি, গল্প মঞ্জুরি। তাহলে শেষ নবীর সন্ধানী এবং গল্প মঞ্জুরি তার ছোটদের জন্য লেখা উল্লেখযোগ্য দুটি রচনা। এবং এছাড়াও তিনি একটি শিশু পত্রিকা লিখেছেন যেটার নাম ছিল আঙুর। হ্যাঁ, ছোটদের জন্য লেখা শিশু পত্রিকা, শিশু 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 পত্রিকা, শিশু পত্রিকা নাম কি? আঙুর। আঙুর, ঠিক আছে, শিশু পত্রিকা আঙুর, হ্যাঁ, প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে তার লেখা রচনাগুলো তোমাদের পাঠ্য বইয়ে যতটুকু আছে তার আলোকে। উপরের শ্রেণীতে যখন উঠবে আরও কিছু তথ্য সংযুক্ত হবে, আরও বেশি জানবে। আপাতত এতটুকু তোমরা সুন্দর করে জানো ওনার সম্পর্কে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে রচনা, ছোটদের জন্য লেখা উল্লেখযোগ্য রচনা দুটো, শেষ নবী সন্ধানী, গল্প মঞ্জুরি, আর শিশু পত্রিকা নাম হচ্ছে আঙুর। এবং তার আমরা পেশার জানলাম কি, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপক ছিলেন, অধ্যাপনা করতেন। ঠিক আছে, এতটুকু আশা করি তোমাদের খুবই সহজ লেগেছে, তোমরা লিখতে পারবে, বলতে পারবে এবং মনে থাকবে তোমাদের। এরপরে মোট এই লেখক পরিচিতিটাকে আমি তোমাদের জন্য সহজ করে 6টা ভাগে ভাগ করে দেখাচ্ছি, দুটো দুটো করে। প্রথমে দুটো দেখলে জন্ম এবং তার পেশা, হ্যাঁ, তারপরে দেখলে তার হচ্ছে গিয়ে রচনাগুলো, জন্ম এবং প্রথমে দেখলে শিক্ষা, তারপরে পেশা এবং রচনা। এবার আমরা জানবো মোহাম্মদ শহীদুল্লাহর অবদান, কি কি অবদান উনি রেখেছেন, অবদান কোন বিষয়ে ওনার সবচাইতে বেশি অবদান ছিল। অবদান, হ্যাঁ, অবদান বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে যে ইতিহাস, হ্যাঁ, এই ইতিহাস নিয়ে উনি বিশদ আকারে উনি অনেকগুলো বই লিখেছেন। এই সংক্রান্ত ওনার বিভিন্ন রচনা রয়েছে। আমাদের ভাষা, বাংলা ভাষাটা আসলে অনেক বেশি সমৃদ্ধ একটি ভাষা। হ্যাঁ, আমাদের ভাষাটা কিন্তু অন্য যে কোনো ভাষার থেকে সবচাইতে বেশি সমৃদ্ধ এবং অনেক সুন্দর একটা ভাষা। এবং সারা বিশ্বের ভিতরে এটাই একটা উল্লেখযোগ্য বিষয় যে আমরাই একটা জাতি যারা আমাদের নিজস্ব ভাষা অর্জনের জন্য যুদ্ধ করেছিলাম। হ্যাঁ, যেটা 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস, এবং এটাকে কিন্তু শহীদ দিবসও বলা হয়, কারণ অনেক ওই সময় যোদ্ধারা শহীদ হয়েছেন, ভাষার জন্য শহীদ হয়েছিল অনেক ছাত্র, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছে ছাত্র, হ্যাঁ, শহীদ হয়েছিল আমাদের এই মুখের এত সুন্দর করে। আমাদের তোমরা যদি এখন স্কুল খোলা থাকতো, তোমরা অ্যাসেম্বলিতে যখন দাঁড়াও, পিটি করো, কি সুন্দর করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এত সুন্দর বলি, এত সুন্দর সুর, এত সুন্দর রচনা, এত সুন্দর আমাদের ভাষা। আমাদের কিন্তু নিজের ভাষাকে ভালোবাসতে হবে, হ্যাঁ, জানতে হবে এই ভাষার ইতিহাস নিয়ে, কীভাবে আসলো, এই ভাষার গোড়া কোথা থেকে। তোমরা যখন আরও উপরের শ্রেণীতে উঠবে, আস্তে আস্তে এগুলো আরও বেশি পড়বে। কিন্তু এছাড়াও কিন্তু তোমরা পাঠ্য বইয়ের বাইরেও কিছু এখন পড়ার বই, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে পারো যেগুলো শিক্ষণীয়, হ্যাঁ, যেগুলো জানলে তোমাদের উপকার হবে, হ্যাঁ, যেগুলো ভালো কিছু লেখনি, হ্যাঁ, এগুলো তোমরা জানতে পারো। যেমন বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস নিয়ে মোহাম্মদ শহীদুল্লাহর অনেক সুন্দর সুন্দর রচনা আছে, এগুলো তোমরা পড়বে, পড়ার জন্য আগ্রহী হবে। আমাদের ভাষাকে আরও বেশি জানতে হবে। হ্যাঁ, তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনায় এবং এর পাশাপাশি বাংলা ব্যাকরণ রচনা, হ্যাঁ,
লিখবো বাংলা ব্যাকরণ রচনায় অবদান, অসামান্য অবদান রেখেছেন নিয়ে, এত মানে এটা স্মরণীয়। হ্যাঁ, আমি এই কথাটা লিখেছিলাম, অবদান অনেক স্মরণীয়। হ্যাঁ, স্মরণীয়, হ্যাঁ, অবদান স্মরণীয়। হ্যাঁ, কেন লিখলাম? কারণ মোহাম্মদ শহীদুল্লাহ, যে কোনো বাংলা ব্যাকরণ যখন তোমরা পড়বে তখন ভাষার সংজ্ঞা পড়তে গিয়ে দেখবে মোহাম্মদ শহীদুল্লাহর মতে, হ্যাঁ, এই নামটা অবশ্যই আসে। উনি আমাদের বাংলা ভাষার নিয়ে, আমাদের এই বাংলা ভাষার ইতিহাস নিয়ে, এই বাংলা ভাষার উৎপত্তি নিয়ে, এই যে ব্যাকরণ কোথা থেকে আসলো, কীভাবে আসলো, ভেঙে যে আমরা পড়ি ব্যাকরণে, হ্যাঁ, এগুলো বাংলা ব্যাকরণ রচনায় তার অবদান অনেক বেশি স্মরণীয়। এবং এছাড়াও উনি একটা বই লিখেছেন যেটা হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। এটা মোহাম্মদ শহীদুল্লাহর লেখা একটি অসামান্য কীর্তি। অসামান্য কীর্তি মানে বলে শেষ করা যাবে না, কীর্তি মানে কাজ। এটা একটা বইয়ের নাম, হ্যাঁ, বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। হ্যাঁ, এই বইটা তার একটি অসামান্য কীর্তি, আমরা এটা বলতে পারি অসামান্য কীর্তি। হ্যাঁ, একটি অসামান্য কীর্তি, হ্যাঁ, একটি অসামান্য কীর্তি। কেন বলছি? কারণ এটাই প্রত্যেকটা ভাষা, হ্যাঁ, বিভিন্ন অঞ্চল ভেদে যেভাবে ভাষাগুলো আসছে, চট্টগ্রামের মানুষ একরকমভাবে কথা বলে, পাবনার মানুষ একরকমভাবে কথা বলে, বরিশালের মানুষ, নোয়াখালীর মানুষ একরকমভাবে কথা বলে, এই যে বিভিন্ন সিলেটের মানুষ, এরকম বিভিন্ন জেলায় মানুষের অঞ্চল ভেদে ভাষার যে আমরা বিভিন্নতা দেখতে পাই। হ্যাঁ, এই বিভিন্নতা থাকা সত্ত্বেও মূলত বাংলা ভাষাটা কোথা থেকে এসেছে, হ্যাঁ, এবং অঞ্চল ভেদে যে এগুলো এক এক রকম, এদের আলাদা প্রত্যেকটা অঞ্চলের ভাষার ভিতর কিন্তু মাধুর্য আছে। হ্যাঁ, এক এক অঞ্চলের ভাষা এক এক রকম শুনতে, কিন্তু সবগুলোই বাংলা ভাষা। হ্যাঁ, এত বেশি সমৃদ্ধ। দেখো, ইংরেজি ভাষায় আমরা শুধুমাত্র কিন্তু দুটো রকম দেখি, একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা আমেরিকান। হ্যাঁ, এই দুটো অ্যাকসেন্টই আমরা দেখি, বাট বানানে কিছু হেরফের আছে। কিন্তু আমাদের বাংলা ভাষায় একই ভাষার ভিতরে কতগুলো আমাদের প্রকারভেদ, কত রকম বিভিন্নতা, কত সুন্দর, মাশাআল্লাহ, কত সুন্দর। হ্যাঁ, তাহলে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান একটি অসামান্য কীর্তি মোহাম্মদ শহীদুল্লাহর, এবং তার অবদান হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস লিখেছেন এবং বাংলা ব্যাকরণ রচনায় তিনি অনেক বেশি কাজ করে গেছেন। এটা ছিল তার অবদান। হ্যাঁ, যে সকল অবদান রেখেছেন, হ্যাঁ, অবদান, এটার জন্য উনি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, সেই পুরস্কার সম্পর্কে তোমরা পরের ক্লাসে পড়বে, এখন পড়বে না। এখন আপাতত এতটুকু জানলেই আলহামদুলিল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। হ্যাঁ, সুন্দর করে এগুলো বাসায় পড়বে। তোমরা নিশ্চয়ই স্কুলকে অনেক বেশি আসলে অনুভব করছো। তোমরা আশা করি অতি শীঘ্রই আমাদের সামনাসামনি দেখা হবে, তোমরা সুস্থ শরীর নিয়ে থাকবে। আচ্ছা, এরপরে 6 নম্বরে আমরা দেখব মৃত্যুবরণ করেছে। প্রত্যেকটা জীবনী জন্মগ্রহণ করলে মৃত্যুর স্বাদ নিতে হয়, তাই না? মৃত্যুবরণ করেছেন 1969 খ্রিস্টাব্দে। 1969 খ্রিস্টাব্দে, 1969 খ্রিস্টাব্দে, 1969 খ্রিস্টাব্দে উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। হ্যাঁ, জন্মগ্রহণ করেছিলেন কলকাতায় 1885 খ্রিস্টাব্দে এবং 1969 খ্রিস্টাব্দে উনি ঢাকায় মৃত্যুবরণ করেন। কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে, ঢাকায় মৃত্যুবরণ করেছেন। আচ্ছা, এবার তাকে কবর দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হল নামে একটি হল আছে। হ্যাঁ, ওনার নামে মোহাম্মদ শহীদুল্লাহ। সেই শহীদুল্লাহ হল প্রাঙ্গণে, মানে ওখানে যে উদ্যান, হ্যাঁ, প্রাঙ্গণে
বাইজান মানে কি আঙিনা, সেই আঙিনায় ওনাকে সমাহিত করা মানে কবরস্থ করা, কবর দেওয়া, ঠিক আছে, ওনাকে ওখানে সমাহিত করা হয়েছে। তাহলে কোথায় সমাহিত করা হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে সমাহিত করা হয়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে সমাহিত করা হয়। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে মৃত্যুবরণ করেছেন। তাহলে আমরা মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে জানলাম। উনি হলেন সততার পুরস্কার গল্পের লেখক, যিনি একজন বহুভাষাবিদ এবং পণ্ডিত হিসেবে পরিচিত, যিনি জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ জেলার 24 পরগনা। ভারতের পশ্চিমবঙ্গের, আমার প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে সাথে তোমরা একটু বলবে, হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সততার পুরস্কার গল্পের লেখক, উনি একজন বহুভাষাবিদ ও পণ্ডিত হিসেবে খ্যাত। উনি জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে। ওনার শিক্ষা জীবন 1910 সালে সংস্কৃতে BA অনার্স করেছেন কলকাতা সিটি কলেজ থেকে, এবং 2 বছর পর 1912 সালে পাশ করেছেন ভাষাতত্ত্বে MA কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যেখানে ভাষাতত্ত্বে উনি প্রথম ছাত্র ছিলেন। এরপরে উনি গুরুত্বপূর্ণ আর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য একটি ডিগ্রি লাভ করেছেন, যে ডিগ্রিটার কারণে মোহাম্মদ শহীদুল্লাহ এই লেখকের নামের প্রথমে ডক্টর কথাটা বলা হয়। এই ডিগ্রিটার নাম হচ্ছে ডক্টর অব লিটারেচার ডিগ্রি, প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে উনি লাভ করেছেন। এরপরে ওনার পেশাগত দিক নিয়ে আমরা আলোচনা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উনি বাংলা বিভাগে অধ্যাপনা করতেন। ওনার রচনা, ছোটদের জন্য লেখা অনেকগুলো রচনা, তার মধ্যে উল্লেখযোগ্য 2টো রচনার নাম তোমরা জেনেছ, শেষ নবীর সন্ধানে এবং গল্প মঞ্জুরি, এবং শিশু পত্রিকা লিখেছেন যার নাম হচ্ছে আঙুর। হ্যাঁ, এরপরে তোমরা জেনেছো তার অবদান বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস রচনা নিয়ে এবং বাংলা ব্যাকরণ নিয়ে তার অবদান অনেক বেশি স্মরণীয়, এবং তার একটি লেখা অসামান্য কীর্তি, যেটা মানে অসাধারণ একটা লেখা, যে বইটার নাম আঞ্চলিক অভিধান। এরপরে ওনার মৃত্যু হয়েছে 1969 খ্রিস্টাব্দে ঢাকায়, এবং তাকে কবরস্থ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে। আমার প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো গল্প পড়ার আগে তোমরা যদি একটু শব্দার্থগুলো মুখস্থ করে নাও, পড়ে নাও, বুঝে নাও, তাহলে গল্পটা বুঝতে তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, বইয়ের 3 নম্বর পৃষ্ঠায়, 3য় পৃষ্ঠায় তোমাদের ওই শব্দার্থ ও টিকাগুলো দেওয়া আছে। আমি একটু তোমাদের তারপরও বলে বুঝিয়ে দিচ্ছি। আমরা আজকে লেখক পরিচিতি করলাম, এখন শব্দার্থ দেখব। আমরা আজকে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছি, এখন শব্দার্থ নিয়ে আলোচনা করব। এই গল্পে ধবল একটি শব্দ আছে, ধবল, ধবল। এই কথার মানে হচ্ছে, মানুষের যদি ধবল রোগ হয় তাহলে চুল এবং গায়ের রং, চামড়া সাদা হয়ে যায়। চুল এবং চামড়া সাদা হয়ে যায়। চুল এবং চামড়া ও
চুল চুল সাদা হওয়া, হ্যাঁ, রংটা নষ্ট হয়ে যাওয়া। স্বাভাবিকভাবে যে রংটা আছে সেই রং নষ্ট হয়ে গেলে এটা একটা রোগ, এটাকে বলা হয় ধবল রোগ। ঠিক আছে, এরপরে তোমাদের বইয়ে দেওয়া আছে গাভীর। গাভীর বানানটা দেখো, গাভীর, রস্বইকার, হ্যাঁ, রস্বইকার দন্ত ন, গাভীর, গয়াকারে গা, ভা, রস্বইকার ন, আর দন্ত ন। বানানগুলো সম্পর্কে বারবারই বলছি, অনেক সতর্ক হতে হবে তোমাদের। গাভীর কথাটার মানে হচ্ছে গর্ভ ধারণ করা, হ্যাঁ, গর্ভ ধারণ, গর্ভধারণ করতে পারে এমন, হ্যাঁ, তার মানে যেই প্রাণী বাচ্চা দিতে পারে, বাচ্চা দিতে সক্ষম, তাকেই বলা হয় গাভীর। হতে পারে সেটা গাই, গাই যদি গর্ভধারণ করতে পারে সেটাকে বলা হবে গাভীন গাই। ছাগল যদি বাচ্চা দিতে সক্ষম হয় তাহলে তাকে বলা হবে গাভীন ছাগল। উট যদি বাচ্চা দিতে পারে সেটাকে বলা হবে গাভীন উট। ঠিক আছে, এরপরে আমির। আমির, আ ময়ূরী বসুন্ধরা। আমির কথাটার মানে হচ্ছে ধনী হওয়া, ধনী হওয়া, সম্পদশালী হওয়া, সম্পদশালী হওয়া, ধন দৌলত, ধন দৌলত, হ্যাঁ, ধনবান হওয়া, ধনবান হওয়া, ধনবান হওয়া, ধনবান হওয়া। ঠিক আছে, যার অনেক বেশি সম্পদ, আল্লাহ তাআলার মেহেরবানিতে যার অনেক বেশি সম্পদ, তাকে বলা হয় সে হচ্ছে আমির ব্যক্তি, ধনী ব্যক্তি। হ্যাঁ, তারপর হচ্ছে সর্বাঙ্গে। সর্বাঙ্গে, সর্বাঙ্গে, সর্বাঙ্গে কথাটাকে আমি ভাগ করে বুঝাই সর্বযোগ অঙ্গ। সর্বযোগ অঙ্গ, সর্বাঙ্গ, সর্বযোগ অঙ্গ, তার মানে হচ্ছে সর্বযোগ অঙ্গ কথাটা, অঙ্গ বানানটা তোমরা এভাবে লিখতে পারো, হ্যাঁ, সর্বযোগ অঙ্গ, অঙ্গ বানানটা এভাবে লিখতে পারো, যেভাবে লিখবে। সর্ব মানে সম্পূর্ণ, সম্পূর্ণ, সারা, সম্পূর্ণ। অঙ্গ মানে দেহ, অঙ্গ কথাটার মানে হচ্ছে দেহ, তার মানে সম্পূর্ণ দেহ। হ্যাঁ, সর্বাঙ্গে মানে সম্পূর্ণ দেহে। হ্যাঁ, সর্বাঙ্গ, এখানে একটা বিভক্তি যোগ হয়েছে, এই বিভক্তি যোগ হয়েছে, এই কারণে এটা সর্বাঙ্গ থেকে সর্বাঙ্গে হয়েছে। বিভক্তি কি তোমরা ব্যাকরণে বিস্তারিত জানবে। আচ্ছা, তাহলে সর্বাঙ্গ কথাটার মানে হচ্ছে সারা শরীরে, সমস্ত দেহে। হ্যাঁ, এরপরে হচ্ছে কসম। কসম, কসম, কসম মানে হচ্ছে শপথ নেওয়া, দিব্যি খাওয়া, হ্যাঁ, শপথ নেওয়া, দিব্যি খাওয়া, বা কসম যেটাই বলি, এটাকে আমরা দোহাইও বলতে পারি। দোহাই, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই দিয়ে বলছি ভাই, আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর শপথে বলছি, আল্লাহর দিব্যি দিয়ে বলছি। তোমরা পিঠিতে দাঁড়িয়ে বলো না যে আমি শপথ কাটিতেছি, যে এই যে সেই শপথ, হ্যাঁ, কসম, কাউকে কথা দেওয়া, অঙ্গীকার করা, হ্যাঁ, অঙ্গীকার দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে স্বর্গীয় দূত। স্বর্গীয় দূত, স্বর্গীয় দূত কথাটার মানে হচ্ছে স্বর্গ মানে কি, আমরা স্বর্গ বলতে আমরা জান্নাতকে বুঝি, যে ভালো জায়গাকে বুঝি, তাই তো, যে মৃত্যুর পরে একটা জায়গা যেটা স্বর্গ, যেখানে ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো, তাই তো। সেই স্বর্গ থেকে যেই দূত আসে, দূত মানে, দূত কথাটার মানে হচ্ছে সংবাদ বাহক। দূত কথাটার মানে হচ্ছে সংবাদ বাহক, সংবাদ বাহক। দূত কথাটার মানে কি, সংবাদ বাহক। হ্যাঁ, স্বর্গীয় দূতকে, স্বর্গীয় দূত এই যে পেপারের কাগজ দেয় বা সংবাদপত্রে যারা খবর দেয়, তারাও কিন্তু দূত। হ্যাঁ, তাদেরকে সংবাদ বাহক, যেহেতু সংবাদ বহন করছে, আমাদের জানিয়ে দিচ্ছে, তারাও দূত। কিন্তু এই স্বর্গীয় দূতের সাথে তাদের পার্থক্য হচ্ছে আল্লাহর তরফ থেকে যিনি বা যারা সংবাদ বহন করে নিয়ে আসেন, তাদেরকে বলা হয় স্বর্গীয় দূত। এটা কি, স্বর্গীয় দূতকে যিনি আল্লাহর পক্ষ থেকে,
হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে সংবাদ বহন করবে উনি হচ্ছেন স্বর্গীয় দূত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে নূর। নূর নূর কথাটার মানে হচ্ছে জ্যোতি বা আলো। হ্যাঁ, আলোকে আমরা নূরও বলতে পারি, জ্যোতিও বলতে পারি। এরপরে পুঁজি। পুঁজি মানে হচ্ছে মূলধন বা সম্বল। সম্বল এটাকে আমরা মূলধনও বলতে পারি, সম্বলও বলতে পারি, পাথেয়। পা নিচে দিচ্ছি, পাথেয় বলতে পারি। হ্যাঁ, পাথেয়। তাহলে পুঁজি, মূলধন, পাথেয়, এই বিষয়টা কি? এটা হচ্ছে, মনে করো তোমার কাছে 100 টাকা আছে। হ্যাঁ, তুমি টিফিনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে 100 টাকা তুমি জমিয়েছো। এই 100 টাকাই হচ্ছে তোমার মূলধন। এটাই হচ্ছে তোমার পুঁজি, এটাই হচ্ছে তোমার পাথেয়, চলার সম্বল। হ্যাঁ, যেটাকে আঁকড়ে ধরে তুমি হয়তো কিছু একটা কিনবে বা কিছু একটা করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে পুঁজি কথাটা মানে হচ্ছে পাথেয়, পুঁজি বা মূলধন বা সম্পদ। এরপর হচ্ছে বেজার। উচ্চারণ হচ্ছে বেজার হওয়া। বেজার, গ্রামের ভাষায় বলা হয় বেজার। হ্যাঁ, এটা হচ্ছে অখুশি হওয়া। বানানটা কি? বয়কারে বে, জয়কারে যা, বয়সন্নরা। বেজার মানে অখুশি হওয়া। অখুশি হওয়া বা এটাকে অসন্তুষ্ট। সন্তুষ্ট মানে কারো উপর খুশি হওয়া। হ্যাঁ, সন্তুষ্ট কথাটার মানে কি? কারো উপরে খুশি হওয়া। আর অসন্তুষ্ট কথাটার মানে হচ্ছে কারো উপরে নারাজ হওয়া, অখুশি হওয়া। এটাকে নারাজও বলা যায়। বেজার হওয়া, মুখ গোমরা করে রেখেছো, তারপরে তুমি রাগ করেছো, তুমি অখুশি কারো উপরে, কারো কাজটা তোমার পছন্দ হয়নি। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সততার পুরস্কার গল্পের লেখক মোহাম্মদ শহীদুল্লাহর জীবনী জানলাম, তার পরিচিতি জানলাম, এবং এই গল্পটা আমরা পড়ার আগে এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিলাম। আশা করি তোমরা আজকের এই ভিডিও ক্লাসটি দেখে উপকৃত হবে। কীভাবে ভিডিও ক্লাসটি পাবে এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। বাসায় সবাই সুস্থ থাকবে, বেশি বেশি করে পানি খাবে, গরমের সময় চলে এসছে। সুস্থ থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে, ভালো কাজ করবে সব সময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবার সুস্থতা কামনা করছি।